অস্থিরতা, চঞ্চলতা, ব্যাকুলতা এবং আকুলতা, যেসব প্রভৃতির ভাব তন্ময়ের শক্তপোক্ত হৃদয়ে ছিল, এই পর্যায়ে সেসব পোটলা পুঁটলি বেঁধে হাওয়ায় ভেসে গেল। হৃদয় তীব্র বিদ্রোহী হয়ে উঠল। আন্দোলন ঘোষণা করল যেন। যার জন্য করল চুরি, দিন শেষে সেই বলল চোর। বন্ধু বান্ধব ফেলে তড়িঘড়ি করে ছুটে এলো যার জন্য, সেই রানী ভিক্টোরিয়া তো দিব্যি ঘুরতে বেরিয়ে গেছে। তন্ময়ের অপেক্ষাতে চুপচাপ বসে নেই। অভিমানে তন্ময়ের স্বভাব সুলভ গম্ভীর মুখটা দ্বিগুণ এবং গাঢ়তমভাবে গম্ভীর হয়ে এলো। জাবেদা বেগম চিন্তিত কণ্ঠে শুধালেন, আমার বাবার মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তন্ময় নির্বিকার হাবভাবে বলল, কিচ্ছু না। একটা কফি করে দাও মা। জাবেদা বেগমের গলাতে একদলা আগ্রহ গেঁথে আছে। সে না হয় করে দিলাম, আগে এটা বল, ভালোই ভালোই এলি, যেই শুনলি অরু বেরিয়েছে মুখটা ভোঁতা করে ফেললি, ব্যাপার কি? আমাকেও বল, আমিও শুনে মুখ ভার করি। তন্ময় অস্বস্তিতে পড়ল, লজ্জা পেল ঈষৎ। গম্ভীর মুখে অদেখা সংকোচ দৃষ্টি ঘুরিয়ে অস্বস্তিটুকু নিপুণভাবে এড়িয়ে গেল। কী সব বলছো? কফি করে দিবে না? তা সরাসরি বলে দাও। জাবেদা বেগম ঠোঁট টিপে হাসলেন। বাহ বাহ, কথা ঘোরানো হচ্ছে। বস, এনে দিচ্ছি। তন্ময় লিভিং রুমের সোফাতে গিয়ে বসল। সম্পূর্ণ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মুফতি বেগম আর জাবেদা বেগম ছাড়া কেউই নেই এই মুহূর্তে। মোস্তফা সাহেব সবাইকে নিয়ে বেরিয়েছেন। তন্ময় সংবাদপত্র হাতে তুলে নিল। মনোযোগী হওয়ার প্রয়াস। হেডলাইন কোনো রকম পড়তেই চোখ বুজে নিল। সংবাদপত্র ভাঁজ করে পুনরায় টি টেবিলে রেখে দিল। দীর্ঘশ্বাস পেলে ছাড়ল টেলিভিশন। আর টিভিতে একটি বাংলা নাটক চলছে, সেটাতে ক্ষীণ মস্তিষ্ক নেওয়ার প্রচেষ্টা। কিছুক্ষণ বাদে জাবেদা বেগম এলেন কফি হাতে। নিজের জন্য চা নিয়ে এসেছেন। ছেলের পাশে বসে কফিটা এগিয়ে ধরেন। তন্ময় নিয়ে পুনরায় টিভির পর্দায় দৃষ্টি ফেলল। একটির ঝগড়ার দৃশ্য চলছে। দুজন গ্রামীণ মহিলা আঁচল বেঁধে ঝগড়া করছে। ভাষা এবং চেঁচামেচি শুনে তন্ময় স্তব্ধ, বিমূঢ়। সে চ্যানেল পরিবর্তন করতে চাইলে জাবেদা বেগম বাঁধ সাধেন। আগ্রহী চোখে চেয়ে বলেন, দেখ কিভাবে ঝগড়া করছে। ঝগড়ার এক একটা কথা পয়েন্টে পয়েন্টে। তন্ময় বাগরুদ্ধ না হয়ে পারল না। আশ্চর্য, এই ঝগড়ার কথা পয়েন্টে পয়েন্টে হলেও আমি দেখে কি করব? জাবেদা বেগম বিরক্ত মুখে বোঝালেন, ঝগড়া করাও একটা আর্ট, শিখে রাখা ভালো, কাজে দেবে ভবিষ্যতে। তন্ময় বিরস ভাব নিয়ে উঠে দাঁড়াতে চাইল। জাবেদা বেগম নিজের থেকে দ্বিগুণ উচ্চতার ছেলেকে টেনে বসিয়ে দিলেন। উৎসাহ নিয়ে বললেন, দেখ না একটু। তন্ময় অজ্ঞত উদাস নয়নে ফের দৃষ্টি ফেলল টিভির পর্দায়। কফিতে ঠোঁট বসাতে বসাতে মস্তিষ্ক অন্য ভাবনায় বিভোর। এ যাত্রায় মুফতি বেগম আসলেন। তিনি এসেই ভীষণ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? অমনি জাবেদা বেগম তাকে টেনে পাশে বসিয়ে দিলেন। টেলিভিশনের পর্দায় চলতে থাকা ঝগড়া দেখাতে ব্যস্ত হলেন। মুফতি বেগমও অতিমাত্রায় আগ্রহ ভরা নয়নে দেখতে বসেন। দেখে দেখে মন্তব্যও করেন। সে সুযোগের সদ্ব্যবহার করল তন্ময়। আলগোছে উঠে পড়ল। ত্বরান্বিত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। নিজ রুমে ফিরল ঝটপট। আগামীকালের গুরুত্বপূর্ণ অফিস কাগজপত্র সহ ল্যাপটপ হাতে তুলে নিয়ে এগোলো বারান্দার দিকে। বারান্দায় বসলো আরামদায়ক ভঙ্গিতে। উড়ুতে ল্যাপটপ রেখে কফি খেতে খেতে ব্যস্ত হলো কাজে। কাজকর্মে মনোনিবেশ হতেই ভুলে বসলো রানী ভিক্টোরিয়া অরুকে, যিনি ধেই ধেই করে ঘুরতে বেরিয়েছে। ঘড়ির কাঁটা এখন 11:20। আসমানের এ সময় গুরুতর দুর্দশা। কালো মেঘে আচ্ছন্ন পরিপূর্ণ আকাশ। ঢাক ঢোল পিটিয়ে মেঘেরা গর্জন করছে। চাঁদের কোনো হদিস নেই। উদাসীন বৃষ্টি এই নামবে নামবে হাবভাব। গাড়ির ধ্বনি কর্ণগোচর হলো। ফিরেছে হয়তো সকলে। তন্ময় উঠল না, নাক ফুলালো। ধ্যানমগ্নতায় কাজে ডুবলো পুনরায়। মিনিট চারেকের মাথায় দরজায় করাঘাত পড়ল। পরপর ঢুকলো অরুর মাথাটা। তন্ময় মাথা তুলল না ল্যাপটপ স্ক্রিন হতে। না ফিরে সে চাইল। অরু ছোট্ট করে আসলাম বিড়বিড়িয়ে জানালো। এতেও তন্ময় বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না। নিজের মতন কাজ করেই গেল। অরু ছোটোখাটো পদচারণে বারান্দায় এলো। মাথা ঝুঁকিয়ে দেখল কর্মরত তন্ময়কে। চঞ্চল চাহনি দ্বারা চেয়ে রইল।
বেচারি বেজায় চিন্তিত। তন্ময়ের গম্ভীর আগ্রহহীন হাবভাবে অরু মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধালো, তন্ময় ভাই কি করেন? তন্ময় নিরুদ্বেগ নির্লিপ্ত। ঈষৎ ধ্বনি তুলে ল্যাপটপের কিবোর্ড টিপে চলল। প্রয়োজন অনুভব করলো না দৃষ্টি তুলে তাকানোর। অরু আশ্চর্যের সপ্তমে পৌঁছালো। চোখ মুখ ভোঁতা হলো। অভিমানে সিক্ত হবার জোগাড় তার আঁখি দুটি। কথা বলছেন না কেন? দিন শেষে তন্ময় দুর্বল অরুর প্রতি। ওর সামনে সে অসহায়, চেয়েও দীর্ঘক্ষণ এড়াতে পারে না এই মেয়েকে। বিধাতা তাকে এত শক্ত হৃদয় দেননি। এ যাত্রায় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বলে, দেখছিস না কি করছি? অরুর বুকের ভেতরটা দুরু দুরু কাঁপলো। তীর তীর কাঁপছে ওষ্ঠদ্বয়। যেন কিছু বলতে চায়, অভিমানে হৃদয় উত্তপ্ত হয়ে ওঠে। এক চিত্তে চেয়ে থাকে তন্ময়ের মুখ পানে। ঝুমঝুমিয়ে বর্ষণ নামে তক্ষুনি। অরু অন্যমনস্ক ভঙ্গিতে বাইরে তাকায়। বৃষ্টিতে দৃষ্টি পড়তেই ভেতরটা থক করে ওঠে। ছাদে ঘটিত এক একটি দৃশ্য ফিল্মের মতো দু চোখের পাতায় ভাসে। ক্ষণিকের অভিমান অদৃশ্য হয়ে যায়। দৃষ্টি ফিরিয়ে আর চোখে তন্ময়ের পানে চাইতেই দৃষ্টিতে দৃষ্টি মিলে। তন্ময় গুনে গুনে মিনিট খানেক ধরে দেখেছে অরুর লাজুক মুখশ্রী। বৃষ্টির পানে চেয়ে রক্তিম হয়ে আসা ওর গালজোড়া সে নির্বিমেষ উপভোগ করেছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই তন্ময়ের শরীর জুড়ে উত্তাপ। দৃষ্টি নিবিড়। নীরবতা ভেঙে বলে, ঘুরতে গিয়েছিলি? অরু ধীরে সুস্থে দুবার মাথা দুলিয়ে বোঝায়, গিয়েছিল। তন্ময় নির্বিকার ভঙ্গিতে বলল, ঘুরে ফেরা হয়েছে? এখন গিয়ে শুয়ে পড়। অরু চুপচাপ দাঁড়িয়ে, মুখটা চুপসানো। সে ইতস্তত ভঙ্গিতে প্রশ্ন করল, আপনি কি আমার পর রেগে? তন্ময়ের কাঠখোট্টা জবাব, না। অরু যেন পাকাপোক্তভাবে স্বীকৃতি পেল। বিড়বিড়িয়ে বলল, আমি কি করলাম? আমার উপর রাগার কারণ কি? রাগা তো আমার উচিত। তন্ময় শুনেও শুনল না। কাগজপত্র ল্যাপটপ হাতে উঠে দাঁড়ালো। বড় বড় পায়ে বেডরুমে চলে এলো। আশানুরূপ তার পিছু পিছু আবছায় অনুভব করতে না পেরে আর চোখে পেছনে চেয়ে দেখল অরু বারান্দাতেই দাঁড়িয়ে এক চিত্তে বৃষ্টি দেখছে। তন্ময় সে দৃশ্যে থামল। হৃদয় অশান্ত। দৃষ্টি নরম হলো। ঢোক গিলে অনুভব করলো ভেতরটা স্রোতের ন্যায় তার ছোট্ট খাট্ট এক চিলতে অভিমান রইল না। পা জোড়া নিজ মোতাবেক কাজ করে বসলো। ধীরে সুস্থে এগুতে থাকলো বারান্দার দিক। থামলো ঠিক অরুর পেছনে। অরু গ্রিলের ফাঁক ফোকর দ্বারা হাত বাইরে দিয়ে রেখেছে। বৃষ্টির জল ছুঁয়ে দিচ্ছে ওর কোমল ফর্সা চিকন হাত। সেই দৃশ্য দেখতে বেশ লাগছে তন্ময়ের। আনমনেও নিজের হাতটাও বাড়ালো ঠিক অরুর হাতের নিচে। আর চোখে দেখলো এহেন কাণ্ডে অরু হাসছে। মিটিমিটি হাসিটুকু ওর ভালো লাগা কি সুন্দরভাবে জাহির করছে। অরুকে দেখতে নিয়ে অনুভব করলো তার হাতে আরেকটি হাতের স্পর্শের। তড়িৎ সেদিকে দৃষ্টি ফেলে দেখলো অরুর ছোট্ট হাতটা তার বৃহৎ হাতের মুঠোতে যত্ন সহকারে পড়ে আছে। মুহূর্তে ঈষৎ হাসি খেলা করলো তার ওষ্ঠদ্বয় জুড়ে। অরু এক চিত্তে বৃষ্টি দেখলেও তার দৃষ্টি বৃষ্টি উপভোগ করা প্রেয়সীতেই নিবদ্ধ হয়ে রইল।